প্রবলেমস অফ গ্যাদারিং প্রাইমারি ডেটা গ্যাদার করার ক্ষেত্রে আমাদের কি ধরনের প্রবলেম হচ্ছে, ঠিক আছে? ফার্স্টটা হচ্ছে অ্যাবিলিটি কমিউনিকেট অপিনিয়ন্স। ধরেন আপনি একজন ইন্টারভিউ নিচ্ছেন বা কারোর সাথে আপনি, সো আমরা প্রাইমারি ডেটাটা কি অ্যাকচুয়ালি আমরা ডিরেক্ট যেটা আমাদের ফার্স্ট হ্যান্ড ডেটা হয় আমরা আমাদের জন্য ডিরেক্ট যেটা আমাদের পারপাসের জন্য কালেক্ট করে থাকি। সো অনেক সময় দেখা যায় প্রাইমারি ডেটা কালেক্ট করার সময় অনেক সময় আমাদের যে অপিনিয়ন্সটা দরকার বা আমরা যাদের কাছ থেকে অপিনিয়নগুলো নিচ্ছি সেগুলো কি অ্যাকচুয়ালি আমরা এক্স্যাক্টলি নিতে পারছি, ঠিক আছে? সো অ্যাবিলিটি টু কমিউনিকেট অপিনিয়ন্স, তো অনেক সময় দেখা যায় কাস্টমারদের অপিনিয়ন্সটা তারা ঠিকভাবে প্রোভাইড করতে পারে না, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ডেটাটা এক্স্যাক্টলি আমরা পাচ্ছি না। আবার অনেক সময় থাকে হচ্ছে উইলিংনেস টু রেসপন্ড, আপনি যাদের কাছ থেকে ডেটা নেবেন তো তারা দেখা যাচ্ছে ঠিকভাবে আপনার রেসপন্ড করছে না, সো তারা যদি মানে উইলিংলি রেসপন্ড না করে তাহলে আপনি ডেটাটা কিভাবে নেবেন, তাই না? এখন আপনি একজনকে দিলেন, সে বললো যে আমার সময় নেই আমি দিতে পারছি না বা পরে দিব এরকম বলে সে অ্যাভয়েড করলো, তো তখন অ্যাকচুয়ালি কিছু করার থাকে না, তখন তো আপনি তাকে পুরো জোর করতে পারবেন না, তাই না? সো এই উইলিংনেস টু রেসপন্ডের ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়। আবার স্যাম্পলিং ইন ফিল্ড সার্ভিস, এখন দেখেন অনেক সময় ক্ষেত্রে যেটা হয় যে স্যাম্পলিং এর ক্ষেত্রে আমরা কি নেই, আমরা কিন্তু পুরো পপুলেশনটাকে কিন্তু কি করি, সবাইকে কিন্তু তার কাছ থেকে ডেটা কালেক্ট করা তো সম্ভব না, সম্ভব? সো আমরা কি করতে হয়, আমাদের কিন্তু একটা স্যাম্পলিং করতে হয়, একটা স্যাম্পলিং যেটা পুরো পপুলেশনটাকে রিপ্রেজেন্ট করে। সো এরকম স্যাম্পলিং করার ক্ষেত্রে স্যাম্পলিংটা যদি ভুল হয় বা স্যাম্পলিংটা যদি পুরো অ্যাকুরেট হয় তাহলে কিন্তু কি হচ্ছে, পুরো পপুলেশনটা যেটা আছে সেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে না। সো বুঝছেন তো বিষয়টা? ধরেন এখান থেকে আমার পপুলেশনটা হচ্ছে পুরো এটা, তাই না? ধরেন 1 লাখ লোক, এই 1 লাখ লোক থেকে আমি হয়তো 500 জনকে বা 1000 জনকে আমি কি করলাম, 1 লাখের থেকে সিলেক্ট করলাম যে নাকি পুরো এই 1 লক্ষ লোককে রিপ্রেজেন্ট করবে। সো আমি এই যে 1000 লোককে যে সিলেক্ট করলাম এন্ড এটা যদি তারা পুরোপুরি রিপ্রেজেন্টেটিভ না হয়, মানে সব ধরনের লোককে যদি না রাখি এই 1000 এর মধ্যে, তাহলে কিন্তু এই পুরো 1 লাখ পপুলেশনকে কিন্তু কি করবে না, রিপ্রেজেন্ট করবে না। তার অনেক সময় স্যাম্পলিং এর ক্ষেত্রে অনেক সময় যদি ঝামেলা হয়ে থাকে তখন কিন্তু আপনি প্রাইমারি ডেটাটা সঠিক প্রাইমারি ডেটা পাবেন না। ল্যাঙ্গুয়েজ এন্ড কম্প্রিহেনশন, অনেক সময় দেখেন অনেক সময় যারা ডেটাটা কালেক্ট করে বা কোয়েশ্চেনারির মাধ্যমে তারা কি করে বোথ ল্যাঙ্গুয়েজে থাকে, আপনার বাংলাতে ট্রান্সলেশন থাকে ইংলিশেও থাকে, বুঝতে পারছেন? কারণ আবার অনেক সময় দেখেন আপনি কিছু টার্গেট গ্রুপ আছে, ধরেন আপনি এখন ক্ষুদ্র শিল্প যারা হস্তশিল্প আছে তাদের কাছ থেকে নেবেন, এখন তারা তো বেশিরভাগ মানুষ শিক্ষিত না, তারা কিন্তু ওইভাবে আপনি যদি একটা রিটেন সার্ভে দেন তারা কিন্তু ওই জিনিসটা ওইভাবে ফিল আপ করতে পারবে না, কারণ তারা তো পড়ালেখা জানে না, তাই না? তাদের মধ্যে তো অক্ষর জ্ঞানটা নাই, ওই অক্ষর জ্ঞানটা না থাকলে তখন দেখা যাচ্ছে যে ল্যাঙ্গুয়েজ বা কম্প্রিহেনশন বোঝার ক্ষেত্রে তারা বুঝে না, তো তাদের কিন্তু আলাদাভাবে অ্যাসেস করতে হবে। তার মানে দেয়ার ফিউ চ্যালেঞ্জেস প্রাইমারি ডেটা কালেক্ট করাটা, আর প্রাইমারি ডেটাটা যদিও আপনার স্টাডির সাথে রিলেটেড বাট স্টিল দেয়ার আর সাম চ্যালেঞ্জেস যেখানে এই অ্যাকচুয়ালি আপনার ডিফিকাল্ট হয় টু কালেক্ট দ্য অ্যাকুরেট ইনফরমেশন, বুঝতে পারছেন? দেন দেখেন a call center in New Delhi, India, both customer service and telephone survey research are being outsourced to lower wage English speaking countries. দেখেন আপনারা এই কল সেন্টারের নাম শুনছেন না, কল সেন্টার দেখেছেন না? সো এটা তো both customer service and telephone survey research are being outsourced to lower speaking English speaking lower wage English speaking countries. যেরকম আমাদের দেখেন এই কল সেন্টারগুলো কোথায় আছে, ইন্ডিয়াতে আছে, বাংলাদেশে আছে। সো আমাদের এখানে কিছু স্টুডেন্ট বা এদেরকে হায়ার করা যারা ইংলিশ পড়তে পারে, বাট আমাদের এখানে কিন্তু এত একটা হাই পে করা লাগে। সো আপনি ধরেন টেলিফোনেও কিন্তু অনেক সময় সার্ভে করা যায়, আপনি একটা ফোন দিলেন, ফোন দিয়ে আপনি বিভিন্ন জিনিস জিজ্ঞেস করেন না, অনেক সময় আমরা কিন্তু এরকম পাই যে 4 লাখ থেকে ফোন করে, খেয়াল আছে আপনার? 4 লাখ থেকে অনেক সময় কিন্তু ফোন দিয়ে জিজ্ঞেস করে স্যার আপনি কি অবস্থা, আমাদের এক্সপিরিয়েন্স কেমন, কোন জিনিসটা আপনার ভালো লেগেছে, আপনি স্যার কি ধরনের অফার দিতে চান, এরকম কিন্তু অনেক কিছু জিজ্ঞেস করে। সো টেলিফোন সার্ভের মাধ্যমে অথবা কাস্টমার সার্ভিস কিন্তু আছে, কাস্টমার সার্ভিস আছে না, কাস্টমার সার্ভিস থেকেও আপনি ইউজফুল ইনফরমেশন পাওয়া সম্ভব। যেমন এখন আপনি কাস্টমার সার্ভিসকে যদি ফোন অনেক সময় দেখা যায় কাস্টমার ডিরেক্টলি ডিল করে না, তো কাস্টমার যখন ডিরেক্টলি ডিল করছে, সো ডিল করার ক্ষেত্রে তখন কিন্তু অনেক ধরনের ইউজফুল ইনফরমেশন পাওয়া যায়। কাস্টমার কোন জিনিসটা পছন্দ করছে, কাস্টমার কোন জিনিসটা পছন্দ করছে না, বা তারা কি চায়, এগুলো কিন্তু বোঝা যায় না। তো আপনি যখন কাস্টমার সার্ভিসের সাথে ডিল করবেন অথবা টেলিফোন সার্ভের মাধ্যমে পড়া যায়। এই জিনিসটাই বললো যে এরকম একটা কল সেন্টার নিউ দিল্লি ইন্ডিয়াতে, এই জিনিসটা অলরেডি দেয়। 13 primary languages listed on a 20 rupee Indian road আছে, এটা লাগবে না। ট্রান্সলেশন টেকনিক্স, ট্রান্সলেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। A researcher cannot assume that translation into one language will suffice in all areas where that language is spoken. তার মানে একটা রিসার্চার বলতেছে যে cannot assume that translation into one language will suffice in all areas. দেখেন এখন মাল্টিকালচারাল ইন্ডিয়ার মতো দেশে কতগুলো আছে দেখছেন, ওই যে 13টা ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, অনেক ধরনের 13টা। এখন সবগুলোতে কি ল্যাঙ্গুয়েজিং করা পসিবল? এখন আপনি যদি ইন্ডিয়াতে একটা রিসার্চ করতে যান তাহলে চিন্তা করেন কত ওয়াইড হবে।
এখন আপনি মনে করেন পুরো সবাইকেই নিতে হবে, ইন্ডিয়ার যত মানুষ আছে সব পপুলেশনকে নিতে হবে, তার মানে 13টা ল্যাঙ্গুয়েজ আপনাকে জিনিসটাকে ট্রান্সলেট করতে হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? তো ইটস অলওয়েজ আ চ্যালেঞ্জ, কারণ এই ট্রান্সলেশন না করলে তো তারা বুঝবে না, আর না বুঝলে তো আসল ইনফরমেশনটাই তারা দিতে পারবে না। বুঝতে পারছেন বিষয়টা? আমি একটা জিনিস তাদেরকে বললাম, কোয়েশ্চেন দিলাম, দেওয়ার পরে সেই জিনিসটা তারা বুঝলোই না, তো না বুঝলে ইনফরমেশনটা দিবে কিভাবে? সো এটা কিন্তু একটা ইস্যু, বুঝতে পারছেন? তারপরে বলছে মার্কেটার্স ইউজ 3 ডিফারেন্ট টেকনিক্স: ব্যাক ট্রান্সলেশন, প্যারালাল ট্রান্সলেশন এন্ড ডিসেন্টারিং। ঠিক আছে? ব্যাক ট্রান্সলেশন হচ্ছে যেটা আমরা ওই যে আমরা ভেঙে করি, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে আমরা প্যারালাল ট্রান্সলেশন করি, সাথে সাথে যে ট্রান্সলেশনটা করা হয়, একটা ওয়ার্ড বললাম, একটা মানে আপনার একটা ই থাকে, ওই প্যারালালি একটা ট্রান্সলেশন করা হয়। সো এই ধরনের ট্রান্সলেশন টেকনিক্স ইউজ করা যায় রিসার্চের ক্ষেত্রে, we can actually use them. যেমন এখানে একটা एग्जांपल দেখেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজ commonly uses 15,000 kanji characters which are borrowed from Chinese. The differences in the structure of the language from English make translation of questionnaires a most daunting task. তার মানে আপনি ধরেন একটা ইংলিশে কোশ্চেন করছেন, এটাকে যখন আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজে মানে নিয়ে আসবেন, এটা কিন্তু অনেকগুলো, জাপানিজ ল্যাঙ্গুয়েজে অলমোস্ট 15,000 ক্যারেক্টারস আছে, এই যে কাঞ্জি ক্যারেক্টারস আছে যেটা আর কি চাইনিজ থেকে নেওয়া হয়েছে। এই যে ডিফারেন্সিয়েট স্ট্রাকচারগুলো ল্যাঙ্গুয়েজে, এটা মেক্স ইট ভেরি ডিফিকাল্ট টাস্ক টু কনভার্ট ইট ফ্রম ইংলিশ টু আপনার এই ফ্রম ইংলিশ টু জাপানিজ। যেমন আমাদের বাংলাতে দেখেন সব কিছু কিন্তু ইংলিশ মিনিংটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আনা যায়। আপনি যদি ইংলিশে আনতে চান, দেখেন আপনি ইংলিশ থেকে যদি বাংলা করেন, সব কিছু নিয়ে একদম হুবহু কিন্তু আনা যায় না, কিছু কিন্তু চ্যালেঞ্জেস থাকে। তো এরকম ভাবেই বলা হচ্ছে যে আমাদের কিন্তু ট্রান্সলেশনটার ক্ষেত্রে ট্রান্সলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্রান্সলেশন যদি না হয় তাহলে কিন্তু হবে না, কারণ না বুঝলে হচ্ছে না। বাট ইটসেলফ ইজ আ ডিফিকাল্ট টাস্ক। বুঝতে পারছেন? তারপরে দেখেন মাল্টিকালচারাল রিসার্চ। এখন বিভিন্ন কালচারে যখন আমরা একটা রিসার্চ করি, যখন আমাদের বেশ কিছু কালচারস থাকে, সেখানে একটা কি ধরনের স্পেশাল প্রবলেম হয়, involves countries that have different languages, economies, social structures, behavior and attitude patterns. দেখেন এখন যদি আপনি মাল্টিকালচারাল রিসার্চ করেন, সে ফর আপনি এখন রিসার্চ করতেছেন কোথায়, এখন আপনি কয়েকটা দেশে ধরেন মিলাই রিসার্চ করতেছেন, ধরেন বাংলাদেশ, মায়ানমার, ইন্ডিয়া, নেপাল। তো এখন কি আমাদের সবকিছু কি মিলে, আমাদের ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি ডিফারেন্ট, তারপরে কি ইকোনমিজ কিন্তু ডিফারেন্ট। ইন্ডিয়ার বেশ কিছু পার্টের সাথে ইন্ডিয়া দেখেন মুম্বাইতে গেলে আপনার মনে হবে যে আপনি দুবাইতে চলে আসছেন, মানে এত উন্নত। আবার ইন্ডিয়ার এমন কিছু রাষ্ট্র আছে যেখানে এখন পর্যন্ত মানে মানুষের মানে সভ্যতাই ওইভাবে ঠিক মতো আসে না। সো যে ইকোনমিজ গুলা, সোশ্যাল স্ট্রাকচার গুলা এবং এক একটা জাতির দেশের গতভাবে যে তাদের ব্যবহার, বিহেভিয়ার এবং অ্যাটিটিউড প্যাটার্নটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। বুঝতেছেন? সো এখন বিষয়টা হচ্ছে যে আমার যখন বিভিন্ন সোশ্যাল স্ট্রাকচার থাকে, বিভিন্ন মানুষের ধরনের বিভিন্ন অ্যাটিটিউড, বিভিন্ন ইয়া থাকে, তখন কিন্তু ইট গেটস ভেরি ডিফিকাল্ট ফর আস। তখন কি মানে আমি যে জিনিসটা বলতেছি, ধরেন একটা জিনিস কোন কোন জায়গায় এই সাইনটা কি থামস আপ, আমরা কি বলি পজিটিভ না, অল দ্য বেস্ট, থামস আপ, আমরা এটা বলি না। আবার এটাতে আমাদের কিছু কিছু জায়গায় কি আছে, বাংলা বলে ঠ্যাঙ্গা বলে, যে মানে একটা কচু দেখায়। মানে বুঝছেন বিষয়টা? ইট ডিপেন্ডস অন হোয়াট, ডিপেন্ডস অন দ্য কালচার। কোন জায়গায় ইটস আ পজিটিভ সাইন, whereas আবার সেম ভাবে কোন জায়গায় কালচার এটা একটা নেগেটিভ সাইন। এক এক জাতিগতভাবে কালচার ওয়াইজ, সোশ্যাল স্ট্রাকচার ওয়াইজ এই জিনিসগুলো কিন্তু ভ্যারি করে থাকে। বুঝতে পারছেন? তো আমাদের কিন্তু এগুলো উই হ্যাভ টু টেক ইনটু কনসিডারেশন। তো আমাদের এই যে স্পেশাল প্রবলেম, যে ডিফারেন্সেস ইন ইকোনমিক্স, সোশ্যাল কালচার, স্ট্রাকচারস, বিহেভিয়ার এন্ড অ্যাটিটিউড, এগুলো কিন্তু উই হ্যাভ টু টেক ইনটু কনসিডারেশন। তারপরে বল সেকশুয়াল কম্পারেটিবিলিটি এন্ড ইকুইভ্যালেন্সি অফ রেজাল্টস। তার মানে দুইটা জায়গা থেকে যে দুইটা ধরনের রেজাল্টস আপনি পাইলেন, এই দুইটা রেজাল্টস পাওয়ার ক্ষেত্রে আপনাকে কম্পেয়ার করতে হবে যে আমি যে রেজাল্টটা পেলাম এই রেজাল্টটা কি অ্যাকচুয়ালি কম্পারেবল কিনা, একটার সাথে আরেকটা যাচ্ছে কিনা। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু এনশিওর কম্পারেবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইকুইভ্যালেন্সি অফ রেজাল্টস, and then again considering varying reliabilities in different countries. তার মানে আমরা যদি এই যে বিভিন্ন যখন আমাদের ডিফারেন্ট কালচার থাকবে, বিহেভিয়ার থাকবে, অ্যাটিটিউড থাকবে, তখন কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে উই কম্পেয়ার দেম, as well as consider varying reliabilities in different countries. তার মানে আমাদের কিন্তু ডিফারেন্ট কান্ট্রিজে যে রিলায়েবল কিনা, আমি যে তথ্যটা পেলাম, যেখান থেকে পেলাম, ওই জায়গাটা এটা কতটুকু অ্যাকচুয়ালি রিলায়েবল, ওই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, রিসার্চ অন দ্য ইন্টারনেট আ গ্রোয়িং অপরচুনিটি। এটা কিন্তু এখন অনেকটা ইজি হয়ে গেছে।
আমাদের ইয়াতে যে এখন রিসার্চ ইন্টারনেটের মানে সুফলের কারণে আমাদের রিসার্চ করাটা কিন্তু কম্পারেটিভলি এখন অনেক ইজি হয়ে গেছে এবং ইট হ্যাজ বিকাম আ গ্রোয়িং অপরচুনিটি। কিভাবে? অনলাইন সার্ভিস এন্ড বায়ার প্যানেলস। এখন কি ইজিলি অনলাইনে সার্ভে করা যায় না? এখন কিন্তু দেখেন আপনার কিন্তু কোনো ডিফিকাল্ট না, আপনি এটা গুগলে ফর্ম পাঠিয়ে দেবেন, আপনার কিন্তু ওখানে সার্ভে হয়ে যাচ্ছে, তাই না? বা ইমেলে একটা লিস্ট পাঠিয়ে দিলে, কোশ্চেনার পাঠিয়ে দিলে সার্ভে হয়ে যাচ্ছে। সো অনলাইন সার্ভিস এন্ড এগুলো কিন্তু খুব সহজ। আবার বায়ার প্যানেলসও থাকে। অনেক সময় যে ফোরাম থাকে না, একটা প্যানেল থাকে না যারা সাধারণত বাই করে এই জিনিসগুলো এখান থেকে প্রতিনিয়ত কেনাকাটা করে, এতে কিন্তু বায়ার্সদের একটা প্যানেলস থাকে। এই প্যানেলস থেকেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমার এখানে কি অবস্থায় আছে, বুঝছেন? তারপর বলছে অনলাইন ফোকাস গ্রুপস। ফোকাস গ্রুপস হচ্ছে এমন একটা গ্রুপ অফ পিপল যারা আর কি একসাথে বসে, মাঝে মধ্যে সেভারাল কনজিকিউটিভ মিটিংস হয় কয়েকদিন পর পর, হয়তো 6 মাস অন্তর অন্তর বা 3 মাস অন্তর অন্তর, যেখানে তারা ডিফারেন্ট অপিনিয়ন শেয়ার করে। একটা ফোকাস গ্রুপ মানে এদের উপরে ফোকাস করা হয় যে এরা কি বলতেছে, এদের অপিনিয়ন্স গুলো কি, এই জিনিসগুলো ট্র্যাক ডাউন করার জন্য আমরা একটা অনলাইন ফোকাস গ্রুপ করে থাকি। সেখানে দে এক্সপ্লেইন হোয়াট ডু দে সে। তারপরে বলতেছে আপনার ওয়েব ভিজিটর ট্র্যাকিং। ওয়েব ভিজিটর আমরা ট্র্যাক করি। ডিজিটাল মার্কেটিং এ যদি যান, দেখেন যে আমার পেজে কজন ল্যান্ড করতেছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে যে ওয়েব ভিজিটর ট্র্যাকিং করা হয়, যে আমার এই পেজে বা আমার এই ওয়েবসাইটে কজন আসলো, কি আসলো, সেই জিনিসগুলো কিন্তু ট্র্যাক করা যায়, বুঝতে পারছেন? তারপরে বলছে যে অ্যাডভার্টাইজিং মেজারমেন্ট। একটা অ্যাডভার্টাইজমেন্ট করলে এটা রিচ কতটুকু হলো এবং এটার এগেইনস্টে কতটুকু লিড জেনারেট করছে, এটাও কিন্তু ক্যালকুলেট করা যায়। যে আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট করলাম, এই অ্যাডভার্টাইজমেন্টে ধরেন আমি খরচ করলাম 5 লাখ টাকা, সেই 5 লাখ টাকা করার পরে আমার সেল কতটুকু হলো, এটা আমার বের করে আনতে হবে না? যে আমি খরচ করলাম 5 লাখ টাকা, এটার পরে রিচ কতটুকু হলো, কতজন মানুষ এটা দেখলো, দেখার পরে আমার এটার এগেইনস্টে আমার কনভার্সন কত হলো, মানে সেল কতটুকু বাড়লো। হ্যাঁ, মানে সেটাই। তাহলে আপনি শুধু তো খালি খরচ করলে তো হবে না অ্যাডভার্টাইজমেন্টে, আপনার কিন্তু বুঝে খরচ করতে হবে যে আমি অ্যাকচুয়ালি কোন জায়গাটায় খরচ করব। খালি আমি খরচ করলাম কিন্তু আমার সেল আর বাড়লো না, বা সেলে এটা কোনো এফেক্ট করলো না, বা আমি এমন মানুষের কাছে জিনিসটা পৌঁছাইলো যারা আমার টার্গেট কাস্টমারই না, বা যারা আমার কাছ থেকে কিনবেই না। কথাটা বুঝছেন? তো ওই মানুষের কাছে যদি রিচ করে তাহলে তো লাভ নাই, বুঝছেন বিষয়টা? তো ওরকম। তারপর কাস্টমার আইডেন্টিফিকেশন সিস্টেম। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কিছু সিস্টেম থাকতে হবে যে কারা আমার অ্যাকচুয়াল কাস্টমার, কারা আমার পোটেনশিয়াল কাস্টমার, কাদের কাছে আমি অ্যাকচুয়ালি রিচ করব, যাদের কাছে রিচ করলে দ্যাট উইল হেল্প আস টু আইডেন্টিফাই যে এরা হচ্ছে আমার অ্যাকচুয়াল কাস্টমার, এদের কাছে রিচ করলে আই উইল বি এবল টু সেল দেম। তারপরে আছে ইমেল মার্কেটিং লিস্ট। আমাদের ইমেল মার্কেটিং লিস্ট আছে, যে ইমেলে যদি আমরা মার্কেটিং করি সেটা লিস্ট আছে। এমবেডেড রিসার্চ আছে। এন্ড ফাইনালি হচ্ছে অবজারভেশনাল রিসার্চ, যেটাকে বলে নেটনোগ্রাফি বলা হয়, যে দেখে যে জিনিসটা আমরা শিখি বা এস্টিমেট করি সেই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের অবজারভেশনাল রিসার্চ। বুঝতে পারছেন? তারপরে বলতেছে যে এস্টিমেটিং মার্কেট ডিমান্ড। এস্টিমেটিং মার্কেট ডিমান্ডে কি বলছে, যে এক্সপার্ট অপিনিয়ন। সো মার্কেট ডিমান্ড এস্টিমেট করার সময় আমাদের কি করা যেতে পারে, এক্সপার্ট অপিনিয়ন নিতে পারি। এটা আসলে খুবই হেল্পফুল। যারা এই ফিল্ডে বা যারা এই সেক্টরে বা অথবা এই ইন্ডাস্ট্রিতে যারা এক্সপার্ট আছে, তাদের সাথে যদি আমি কনসাল্ট করতে পারি এবং তাদের অপিনিয়নগুলো বা মতামতগুলো যদি আমি নিতে পারি, তাহলে কিন্তু ইট রিয়েলি হেল্পস। ঠিক আছে? যেরকম এক্সপার্টস আর পোল্ড ফর देयर অপিনিয়নস অ্যাবাউট মার্কেট সাইজ এন্ড গ্রোথ রেটস। তার মানে এক্সপার্টসদের কাছে জিজ্ঞেস করা হলো তাদের মতামত সম্বন্ধে, মার্কেট সাইজ কেমন হতে পারে বা মার্কেটটা নেক্সট 5 ইয়ার্সে কতটুকু কি পরিমাণে গ্রো করবে, এই জিনিসগুলো কিন্তু ইভেন্চুয়ালি হেল্প আস টু নো ফ্রম আওয়ার এক্সপার্টস। The key in using expert opinion to help forecast demand is triangulation. তার মানে একটা যে কোনো এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এক্সপার্ট ওপিনিয়ন টু হেল্প ফরকাস্ট ডিমান্ড, যদি আমরা ডিমান্ড ফরকাস্ট করতে যাই উইথ দ্য হেল্প অফ দ্য এক্সপার্ট ওপিনিয়ন, তাহলে ইটস বেটার টু ট্রায়াঙ্গুলেশন, দ্যাট ইজ কম্পেয়ারিং এস্টিমেটস প্রোডিউসড বাই ডিফারেন্ট সোর্সেস। ট্রায়াঙ্গুলেশন মানে বুঝেন তিনটা দিক, ত্রিভুজ বলে না? জি স্যার, ট্রায়াঙ্গুলেশন, ট্রায়াঙ্গেল, তাই না? সো আপনি বিভিন্ন জায়গার সোর্স থেকে আপনি কি করবেন, অ্যাকচুয়ালি ইনফরমেশনগুলো নেবেন। সো ওই ইনফরমেশনগুলো নেওয়ার পরে যখন ইউ কালেক্ট ইনফরমেশন ফ্রম ডিফারেন্ট সোর্সেস, ওই ডিফারেন্ট সোর্সেস থেকে ইনফরমেশন কালেক্ট করার পরে আপনি কি করবেন, ওই জিনিসগুলোকে কম্পেয়ার করবেন। তাহলে কম্পেয়ার করলে তখন আপনাকে এটাও হেল্প করবে যে অ্যাকচুয়ালি আমার ফিউচার মার্কেট ডিমান্ডটা কি হবে বা আমার ভবিষ্যৎ সেলসটা কি হতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? তারপরে অ্যানালজি কি বলতেছে, যে assumes that demand for a product develops in much the same way in all countries. তার মানে assumes, analogy কি বলে, assumes that demand for a product develops in much the same way in all countries as comparable economic development occurs in each country. তার মানে analogyটা হচ্ছে যে assumes যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যে ডেভেলপস হয় in the same way in all countries as comparable economic development occurs in each country. তার মানে যদি প্রত্যেক দেশে যদি comparable economic development হয়,
একই সাথে আপনার ওই প্রোডাক্ট ডেভেলপটাও কিন্তু সেম ভাবেই হয়। একটা দেশ যত উন্নত হয় তাদের কি মানে চাহিদাগুলো তো ওইভাবে একইভাবে বাড়তে থাকে, তাই না? এখন বাংলাদেশ সব উন্নত থেকে উন্নয়নশীল দেশ হচ্ছে, উন্নয়নশীল থেকে উন্নত দেশ হবে। আস্তে আস্তে আমাদের জিনিসপত্রের চাহিদাও কি উন্নত দেশের মতো হচ্ছে না, উন্নয়নশীল দেশের মতো? তো সেটাই বলা হচ্ছে। তবে সবাই কিন্তু ফিউচারটাকে ফোরকাস্ট করার চেষ্টা করে, প্রেডিক্ট করার চেষ্টা করে যে ধারণা ভবিষ্যতে কি হতে পারে, সবাই চেষ্টা করে না যে কি হইতে পারে নেক্সটে। বাট আসলে কি সবসময় প্রেডিক্ট করা পসিবল না, কিন্তু ধারণা করা সম্ভব। ফিউচারকে কিন্তু সবাই ফোরকাস্ট করা যায় না। তো এখানে একটা বলছে যে দেখেন, এভরিবডি ওয়ান্টস টু সি দ্য ফিউচার, ইভেন দ্য এনশিয়েন্ট গ্রিকস কনসাল্টেড দ্য ওরাকেল অফ ডেলফি। মানে ওরা যে কিছু আছে না, মানে যারা ওই যে এরকম ভাবে এরকম একটা ইয়া বানাইছে, বানানোর পরে এরা ভাবছে যে এটাকে যদি আমরা কনসাল্ট করি, মানে মানে এগুলো হচ্ছে যে মানে আপনাদের ওই কি বলে স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার, যে এদের সাথে কনসাল্ট করলে আমাদের ভবিষ্যৎবাণী করে দিবে, এরকম আছে না, অনেকে বিলিভ করে। ওই যে তোতা পাখি দেখেন না, তো সবাই তো চায় আসলে ভবিষ্যৎ করতে, বাট আসলে দ্য ফিউচার ইজ হোয়াট ইট ইউজ টু বি। মানে সবাই ভবিষ্যৎটা কিন্তু আসলে অ্যাকুরেটলি সবসময় ক্যালকুলেট করা পসিবল না। আপনি যতই চেষ্টা করেন, অনেক সময় আপনি অনেক সাইড দিয়ে দেখেন, বাট স্টিল দেয়ার আর সাম ল্যাকিংস। আচ্ছা, তারপরে দেখেন কি বলতেছে যে প্রবলেমস ইন অ্যানালাইজিং অ্যান্ড ইন্টারপ্রেটিং রিসার্চ ইনফরমেশন। এখন আসেন যে জিনিসটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে এতক্ষণ আপনি কি করলেন, যে আপনি প্রবলেমটা কি করলেন, এখন আপনি ধরেন সবকিছু রিসার্চ করলেন, ডেটা অ্যানালাইসিস করলেন, এখন কি আপনার কাছে যে ডেটা অ্যানালাইসিস করার পরে কি একটা ইনফরমেশন আসলো না? তো এখন এই ইনফরমেশনটা আসার পরে কি করতে হবে? আপনাকে এই ইনফরমেশনটা রান করতে হবে, রাইট? ইউ হ্যাভ টু রান দ্যাট ইনফরমেশন। তাহলে এই ইনফরমেশনটা রান করতে হলে আপনাকে কি করতে হবে? ইনফরমেশনটা আপনি রেজাল্ট আসবে, আপনি টেস্ট করার পর সবকিছু করার পর ডেটা কালেকশন করার পর আপনি কি পাইলেন? রেজাল্ট পাইলেন। এই রেজাল্টটাকে কি করতে হবে আপনাকে? অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু ইন্টারপ্রেট দিস রেজাল্ট। বুঝতে পারছেন? এই রেজাল্টটাকে আপনাকে ইন্টারপ্রেট করতে হবে, ইন্টারপ্রেট করে দেখতে হবে যে হোয়াট দিস রেজাল্ট সেজ। এটাকে তার মানে both secondary and primary data collected by the market researcher are subject to many limitations. Limitations on what? আপনি যে প্রাইমারি ডেটা নিচ্ছেন এবং সেকেন্ডারি ডেটা, যে দুইটা ডাটা নিচ্ছেন, এখন তো জানেন যে প্রাইমারি ডেটা কোনটা, সেকেন্ডারি ডেটা কোনটা, জানেন না? বিজনেস রিসার্চও করছেন। সো এটা একটু বিজনেস রিসার্চের সাথে অনেক কিছু মিল আছে। আমরা কি যে ডাটা অ্যানালাইসিস করতে হয়, ডাটা অ্যানালাইসিস করার পরে আমাদের কি করতে হয়? ইন্টারপ্রিটেশন, রেজাল্টটা, ফাইনাল রেজাল্টটাকে, সো ফাইনাল রেজাল্টটা ইন্টারপ্রেট করার সময় কি কি দেখেন? অ্যাকসেপ্টিং ইনফরমেশন এট ফেস ভ্যালু ইন ফরেন মার্কেটস ইজ ইনক্লুডেড। এখন ওইটা আমরা যেটা আসছে, এটা কিন্তু সব সময় কিন্তু তথ্যটা সঠিক হবে ব্যাপারটা এমন না। এটাকে অনেক সময় এটার সাথে প্লাস মাইনাস কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তো আমরা যদি ফেস ভ্যালুর উপরে যেটা আছে সেটাই দিয়ে যদি নিয়ে নেই, তাহলে কিন্তু হবে না। ধরেন আপনি যেটা কালেক্ট করছেন, কিছু বেশ কিছু লিমিটেশনস থাকে, ওই লিমিটেশনসগুলোকে আপনাকে কি করতে হবে? অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখন ধরেন আপনি একটা ইনফরমেশন নিয়েছেন, তো এখন ওই জিনিসটা সেম ভাবে হয়তো বাংলাদেশে যে জিনিসটা যেভাবে কাজ করতেছে, ইন্ডিয়ান মার্কেটে ঠিক একইভাবে পারফর্ম করবে নট নেসেসারি। বাংলাদেশ থেকে যে রেজাল্টটা পেয়েছেন, ওই সেম জিনিসটা যদি আপনি ইন্ডিয়ান মার্কেটে অ্যাপ্লাই করেন, হয়তো তাদের জাতিগত দিকে মিল আছে, কালচারের দিকে মিল আছে, বা মানুষ দেখতে অনেকটা একই রকম, বাট স্টিল দেয়ার আর সাম ডিফারেন্সেস, তাই না? সো ওই যে অ্যাডজাস্টমেন্টগুলো ফেস ভ্যালুতে যা আছে সেটা নেওয়া যাবে না, এটা will be wrong. The meanings of words, the consumer's attitude toward the product, the interviewer's attitude, or the interviewer's situation can distort the research findings. তার মানে যে কোনো মিনিং, রিসার্চের মিনিং বা রিসার্চ থেকে, মার্কেট রিসার্চ থেকে করার পরে যেটা পেলেন, কনজিউমার অ্যাটিটিউড হতে পারে towards the product, interviewer's attitude, or the interview situation can distort research findings. তার মানে রিসার্চ ফাইন্ডিংটা ভুল আসতে পারে ডিপেন্ডিং অন পিপলস অ্যাটিটিউড। এখন ইন্টারভিউয়ার্স অ্যাটিটিউড কেমন ছিল, এখন ইন্টারভিউয়ার্স যদি মানুষকে কাউকে ইনফ্লুয়েন্স করে বা বায়াস করে ফেলে যে এইটা না এটাই মনে হবে, তাহলে কি হয়ে যাবে? রেজাল্টটা বায়াস হয়ে যাবে না? তো ওই বায়াসনেস কিন্তু আনা যাবে না। সো এই জিনিসগুলোকে কিন্তু খুবই খেয়াল রাখতে হবে যে যখন তারা অ্যাকচুয়ালি রেজাল্টস ইন্টারপ্রেট করছে বা করতেছে, এখানে তাদেরকে ওই বায়াসনেসটা অ্যাভয়েড করতে হবে। তারপরে বলছে কোপিং উইথ ডিসপ্যারিটিস। কোপিং উইথ ডিসপ্যারিটিস কি? The researcher must possess a higher degree of cultural understanding of the market in which research is being conducted.
তার মানে যেসব ডিসিমিলারিটিস গুলো আছে বা ডিফারেন্সেস গুলো আছে সেই সব ক্ষেত্রে রিসার্চারদেরকে হাই ডিগ্রি অফ কালচারাল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। কালচারাল গত বা জাতিগত দিকগুলো যে জিনিসগুলো আছে সেটার ব্যাপারে তাদেরকে খুব ভালো ধারণা রাখতে হবে। দে মাস্ট নো যে আমাদের কালচার কি বলে বা হোয়াট আর দ্য ডিফারেন্সেস উইদিন আওয়ার কালচার। এই কালচার ব্যাপারে তাদেরকে খুবই একটা ভালো ধারণা রাখতে হবে। দ্যাট উইল হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড দ্য সোশ্যাল কাস্টমস, semantics, current attitudes and business customs of a society or a sub-segment of a society. মানে প্রত্যেকটা সোসাইটির ব্যাপারে যত যা আছে সব ডিটেইলসে তাদেরকে একটা ধারণা রাখতে হবে to find the accurate information through the market research. A creative talent for adopting research method is necessary. So research methodটা কোন রিসার্চ মেথডোলজিটা ইউজ করা হবে, কোন রিসার্চ মেথডটা ইউজ করে they can actually process সেটা আপনাদের ওদেরকে কিন্তু বের করতে হবে যে they have to come up with a creative talent for adopting research methods. A skeptical attitude in handling both primary and secondary data is helpful. Skeptical কি যে জিনিসটা একদম সূক্ষ্ম মানে যে জিনিসটাকে আপনি বারবার একটু আমরা থাকে না যে কি থাকে যে বারবার আমরা করি, সো এই ধরনের একটা স্কেপটিক্যাল অ্যাটিটিউড থাকা ভালো যে আমার কি ভুল হচ্ছে কিনা বা আমি সঠিকভাবে ঠিকঠাক করছি কিনা। সো এই জিনিসগুলোকে এনশিওর করাটা ডেফিনেটলি ইটস আ গুড থিং। তারপরে আসেন দেখেন কি বলতেছে, রেসপন্সিবিলিটি ফর কন্ডাক্টিং মার্কেটিং রিসার্চ। সো মার্কেটিং রিসার্চ করার ক্ষেত্রে কি ধরনের রেসপন্সিবিলিটি থাকে? ফার্স্ট অফ অল ডিসেন্ট্রালাইজেশন। লোকাল অ্যানালিস্ট প্রোভাইড ইনফরমেশন মোর র্যাপিডলি অ্যান্ড অ্যাকুরেটলি দ্যান আ স্টাফ রিসার্চ ডিপার্টমেন্ট। তার মানে আপনি যেখানে রিসার্চ করতেছেন সেখানে যদি আপনি লোকাল অ্যানালিস্টদের সাথে ডিসকাস করেন বিষয়গুলো বা তাদের সাথে যদি এই জিনিসগুলো কিনে কনসাল্ট করেন তাহলে তারা আরো দ্রুত ইনফরমেশন প্রোভাইড করতে পারবে এবং অবশ্যই সেটা আরো অ্যাকুরেট হবে। দেন একটা স্টাফ রিসার্চ, আপনি একটা স্টাফ রিসার্চ বাইরে গেলে সে কি হবে? থার্ড পার্টি এজেন্ট, তাই না? তো থার্ড পার্টি এজেন্টের কাছে যদি যান তখন কি হবে? থার্ড পার্টি এজেন্টের কাছে গেলে কি হবে? সে কি সব ব্যাপারে জানে? সে হয়তো ওই জিনিসটা জানে না, তাকে আপনি হায়ার করলেন থার্ড পার্টি, সে ওখানে যাবে, যাওয়ার পরে সে জানবে, বোঝার চেষ্টা করবে, ঠিক না? সো ওইটার চেয়ে যদি আপনি লোকাল অ্যানালিস্টের কাছে যান সেটা কিন্তু আরো হেল্পফুল হবে, কারণ লোকাল অ্যানালিস্ট কি অলরেডি এখানে ফ্যামিলিয়ার। ধরেন আপনার গ্রামের বাড়ি যেখানে, এখন আমি ওখানে একটা রিসার্চ করবো, এখন আপনি ওখানকার স্থানীয়, আপনি ওখানেই থাকেন, সো আপনি ওই এলাকার ব্যাপারে যত সম্বন্ধে ভালো জানেন, এর যে বাইরের একটা লোক গিয়ে যদি আমি পাঠাই সে কি এত তাড়াতাড়ি এত ভালো জানবে? তার মানে লোকাল কাউকে যদি আমি নিতে পারি আমার ডেফিনেটলি আরো বেটার ইনফরমেশন আসবে, সেটাই বলা হচ্ছে। অ্যাডভান্টেজ কি? কন্ট্রোল রেটস ইন হ্যান্ডস ক্লোজার টু দ্য মার্কেট। তার মানে ক্লোজার টু দ্য মার্কেট যে আছে তাদের কাছে কন্ট্রোলটা থাকে। দেন ডিসঅ্যাডভান্টেজ কি আছে? পসিবল ইনএফেক্টিভ কমিউনিকেশন হতে পারে উইথ হোম অফিস এক্সিকিউটিভস। আবার অনেক সময় যারা যদি ডিসেন্ট্রালাইজেশন করি, ওখানে যারা বসে থাকে, যারা নেয়, অনেক সময় তাদের সাথে কি অনেক সময় হোম অফিস করে তারা, তাই না? তো এই হোম অফিসের ক্ষেত্রে অনেক সময় ইনএফেক্টিভ কমিউনিকেশন হতে পারে, যে তারা ঠিকভাবে কমিউনিকেট করলো না, যে আমার এলাকায় তো আমি সব জানি, আমার আর নতুন করে কি জানবে, এরকম হয় না? যার গেলই না, আগে বলে একটা যার মন মতো সে যা যা জানে ওদের থেকে একটা দিয়ে দিল, বাট বাস্তবে কি হচ্ছে ওটা আর তারা ডেটাটাই কালেক্ট করলো, এরকম হতে পারে না? So that can be a problem. Potential unwarranted dominance of large market studies in decisions about global standardization. তাহলে unwarranted dominance হতে পারে of large market studies in decisions about global standardization. তো গ্লোবালে যদি স্ট্যান্ডার্ডাইজেশন করে সেটাও কিন্তু একটা প্রবলেম, যে আমি সবার জন্য সিমিলার করে দিলাম, বাট সবার জন্য গ্লোবাল স্ট্যান্ডার্ডাইজেশন তো মাইট নট বি অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? তো এক একজনের তো এক এক ধরনের নিডস হতে পারে না? প্রোডাক্টটা সেম বাট নিডস মাইট বি ডিফারেন্ট, এক একজন এক এক ধরনের জিনিস চেতে পারে, খুব অবভিয়াস। Ford and Philips Research Center. That in both Ford and Philips keep track of European technology and consumers and develop products for global markets at the research centers in Germany, Aachen, Germany. Some of the best technical universities in Europe are close by in Belgium, the Netherlands and Germany. তাহলে কি বলতেছে যে both Ford and Philips keep track of European technology. তার মানে দুজনই হচ্ছে যে ইউরোপিয়ান টেকনোলজি কি ট্র্যাক রাখে and consumers and develop products for global markets at their research centers in Asia. তাহলে তারা ইউরোপে কি মানুষ কি ধরনের টেকনোলজি ইউজ করতেছে, কাস্টমাররা কি প্রেফারেন্স করে, হ্যাঁ ইউরোপের মার্কেটে কি ধরনের টেকনোলজি চেঞ্জ আসছে, কি ধরনের প্রোডাক্টের ডিমান্ড আছে, সেই জিনিসগুলো দে আর ট্রাইং টু সি। এন্ড ইউরোপ আর ক্লোজ বাই ইন বেলজিয়াম, দ্য নেদারল্যান্ডস এন্ড জার্মানি। বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমাদের আর দুইটা আছে। তারপরে বলা হচ্ছে যে কমিউনিকেটিং উইথ ডিসিশন মেকারস। তো ডিসিশন মেকারসের সাথে আমরা কিভাবে কমিউনিকেট করতে পারি? হোয়াট আর দ্য ওয়েজ দ্যাট উই ক্যান কমিউনিকেট উইথ ডিসিশন মেকারস? Decision makers must be provided with analysis and interpretation of information gathered in a timely manner.
সো ডিসিশন মেকার কি? আপনারা রিসার্চ করলেন, রিসার্চাররাই কিন্তু ডিসিশন মেকার হয় না। ডিসিশন মেকার কারা হয়? ডিসিশন মেক করে কে? কারা হবে? যে কোম্পানি ওন করে, কোম্পানি, এক্স্যাক্টলি, টপ এক্সিকিউটিভ, টপ ম্যানেজমেন্ট, তারা অ্যাকচুয়ালি ডিসিশনটা মেক করে। সো এই ডিসিশনটা মেক করার ক্ষেত্রে কি হবে, যে আমাদের যে ডিসিশনটা আছে, আমি যে ইনফরমেশনটা দিলাম, ডিসিশন মেকার্স মাস্ট বি প্রোভাইডেড উইথ অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন অফ ইনফরমেশন গ্যাদার্ড ইন এ টাইমলি ম্যানার। সো এখন আমি ডিসিশনটা মেক করব, বাট আমার কাছে যদি ইনফরমেশনটাই না থাকে, আমি যদি টাইমলি ম্যানারে ইনফরমেশনটা না পাই, তাহলে আমি কিভাবে ডিসিশনটা মেক করব? তার মানে কি আমাকে সঠিক সময় সঠিক তথ্যটা কিন্তু আমার কাছে তুলে ধরতে হবে। সো আমার যে সিইও আছে বা টপ ম্যানেজমেন্ট আছে, যারা ডিরেক্টরস আছে, তাদের কাছে কিন্তু আমাকে সঠিক সময় সঠিক তথ্যটা তুলে ধরলে তখন we will be able to they will be able to make the right decision, তাই না? তারপরে বলছে কি, decision makers must be involved in the field work of seeing the market and hearing the voice of the customers in the most direct ways when the occasion warrants. তার মানে decision makers must be involved in the field work of seeing the market and hearing the voice of the customers in the most direct ways when the occasion warrants. এমন হইতে পারে তারা যদি যখন ডিসিশন মেক করবে, রিসার্চ থেকে যে ইনফরমেশনটা আসছে, যে রেজাল্টটা পাইছে বা যে ইনফরমেশনটা পাইলো, এটার সাথে এমন হতে পারে তারা নিজে যে মার্কেটে ওইটা যাচাই করে দেখবে। মার্কেটিং ক্ষেত্রে তো স্যার হ্যাঁ, নিজে ভিজিট করে, নিজেরা অনেক সময় ভিজিট করে, যে পুরোপুরি শুধু মার্কেট রিসার্চ ইনফরমেশন উপরে ডিপেন্ড করে না, তারা নিজে কেউ দেখে, নিজেরা যে জানে, যারা ডিসিশন মেক করে তারা মাঝে মধ্যে ফিল্ড ভিজিট করে, ফিল্ড ওয়ার্ক করে দেখে। আর এরা করে কি ওরা করে। হ্যাঁ, সো রিসার্চাররা তো ইনফরমেশন কালেক্ট করছে একদম জুনিয়র লেভেলে, তাই না? তো আপনি জব করবেন কোথাও? স্যার অলরেডি একটাতে ঢুকেছি স্যার। কোথায়? স্কুলে ঢুকেছি ও আচ্ছা। স্যার, বিভিন্ন জায়গায় ট্রাই করেছি স্যার, দেখা যাচ্ছে কি আমার মানে টাইমিং এর ব্যাপারে স্যালারিটা অনেক কম থাকে। হ্যাঁ, বুঝতে পারছি। বিভিন্ন জায়গায় হয়েছিল স্যার, বিভিন্ন Timing এর কোম্পানিতে, হ্যাঁ সমস্যা। দেখা যায় মিরপুরে দূরে হয়ে যায়, উত্তরা থেকে আপনার বাসা কি উত্তরা? উত্তরাতে, উত্তরখানে একটু ভিতরে, আবার উত্তরের দিকেও হয়েছিল, আবার গার্মেন্টস সেক্টরও বাইনে ইয়ে হয়েছিল, কিন্তু স্যার দেখা যায় ওদের স্যালারি অনেক কম স্যার। বাইরে হচ্ছে, মানে বাইরে কাজে তো অনেক প্রেশার থাকে না? হ্যাঁ অনেক প্রেশার, সেটা তো আমি মানে রাত 8টা-9টা বেজে আমার ফ্যামিলি আছে স্যার, সব কিছু ওভারঅল চিন্তা করে লাস্টে ভাবলাম স্কুলটা কাছে, প্লাস ওটা ইংলিশ ভাষণ, আচ্ছা, তাই তো ভালো। আর স্যালারি রেঞ্জটাও ভালো স্যার। হ্যাঁ, মানে মেয়েদের জন্য স্কুলটা একটু কমফোর্টেবল আর কি, মানে দেখা যায় এনভায়রনমেন্ট ভালো থাকে, বাচ্চাদের নিয়ে করে তো, সো ইজিলি এই কমফোর্টেবল। জন্য ভাবলাম স্যার, হ্যাঁ, করতে কিন্তু পারেন। কখনোই আমার ছিল না যে এদিকে টার্ন যাবে, স্কুলে না। অফিসিয়াল বুঝছি আর কি। সবসময় ছিল। বাট অফিসিয়ালি একটু সময় বেশি দিতে হয়, ফ্যামিলি থাকলে তো ম্যানেজ করার বাচ্চা তো difficult। দুটো না স্যার, এক ছোট বাচ্চা। ছোট বাচ্চা কাদের কাছে রেখে আসে? ওখানে আমার মার বাসা আছে। ও আচ্ছা, আচ্ছা, পাশাপাশি মা মার বাসা। আছে, বড় বোন আছে, এবার সে যখন ও স্কুলে জব করে টিচার, ও আচ্ছা। ও মনে করে চলে শুক্রবার আজকে আছে, বাসায় আছে, ওর বাবা আছে, ও, কাজের মেয়ে আছে, তাহলে সুবিধা আছে, রেখে আসা যায়। বুঝতে পারছি। আর 2টা পর্যন্ত স্যার সবচেয়ে ভালো কথা, মানে সবকিছু মিলে গেছে আমার। হ্যাঁ, 8টা মানে- থেকে 2টা পর্যন্ত আমার। ভালো কন্টিনিউ করেন, আর কাছাকাছি তো মনে হয় হ্যাঁ উত্তরখানে। একদম কাছে স্যার, হেঁটে আসতে উত্তরা, যাওয়া যায়। তাহলে আর ভালো। এমনকি স্যার এটাই করেন, এখন জব মার্কেটে এমনি অনেক স্যার, ক্রাইসিস, আমি অবাক বুঝছেন? স্যার, 15 কেউ অফার করে না। মানে কোথায়? এখন বাইরে হচ্ছে? ফ্রেশার হিসেবে না, যে কোনো কোম্পানিতেই স্যার, আমি বিডি জবে যতগুলো সিভি দিয়েছি, যতগুলো জায়গায় কল এসেছে, গিয়েছি, দেখা যায় কি যে ওরা 15 কেউ অফার করে না ফ্রেশারদের। তাহলে এখন গ্র্যাজুয়েট লাভ কি? আস্তে আস্তে তাহলে তো লাভ হ্যাঁ, কি? মানে এখন একটা তো ড্রাইভারের স্যালারি হয়ে গেছে, আপনি দেখেন যারা গাড়ি হ্যাঁ, চালায়, এদেরই এখন 20,000 টাকা নিচে, 18-20,000 টাকা হ্যাঁ, নিচে রাখতে পারবে। সেখানে এরকম অফার করতেছে, তাহলে সে এত আমি পড়াশোনা এখানে করে। 9টা থেকে 7টা পর্যন্ত থাকবো, হ্যাঁ। তাহলে আমার কি লাভ? আর এখানে স্কুলে আমাকে 10K দিতে যাচ্ছে স্টার্টিং এ, আবার ভালো, 12, ভালো। তাহলে সেই টাইমটা কম, টাইম কম। আবার টিউশন পাওয়া যাবে। হ্যাঁ, পড়া বাসায় আপনি ব্যাচ পড়াবেন তো একটা। হ্যাঁ দুটো ব্যাচ অলরেডি পড়াবেন। একটা গার্জেন বলছো পড়াতে, কিন্তু আমি মানে 2-3 দিন গেছি, বাচ্চা ভালো লাগছে, মাকে বাসায় যে বলছে, আমি আমার মাসকে স্যার ভালো বুঝতে পারি, এটা ঠিক, মানে বোঝানোর ইয়েটা আছে। না, এটা ভালো, টিচিং তো একটা ভালো নোবেল প্রফেশন, ওয়াইজ প্রফেশন, বুঝছেন না? টিচিং করতে পারলে ইটস গুড, এটা করেন, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, আমরা যেখানে ছিলাম আসেন, তার মানে দেখেন মার্কেটিং ডিসিশন, তারা কিন্তু ফিল্ডে যায়। তারপর মার্কেটিং ডিসিশন মেকার্স হ্যাভ কোয়েশ্চেন্স অ্যাবাউট হাউ বেস্ট টু সার্ভ কাস্টমার্স, and those questions are posed and answered often through the media of questionnaires and research agencies. তার মানে মার্কেটিং ডিসিশন মেকার্সরা কিন্তু অনেক সময় কি তাদের দে হ্যাভ কোয়েশ্চেন্স, যেটা হাউ বেস্ট টু সার্ভ কাস্টমার্স, কাস্টমারদেরকে কিভাবে সবচেয়ে বেস্ট ওয়েতে, পসিবল ওয়েতে সার্ভ করা যায়, and those questions are posed and answered often through the media of questionnaires and research agencies. ঠিক আছে, তাহলে এটা জিনিসটা হেল্প করে যে
how they actually help them to have customers. ওই জিনিসটাও তারা ট্রাই করে যে কিভাবে আমাদের কাস্টমারদেরকে আরো বেটার সার্ভ করা যায়। And finally দেখেন ম্যানেজিং দ্য কালচারাল ব্যারিয়ার ইন ইন্টারন্যাশনাল মার্কেটিং রিসার্চ। সো আমরা কিন্তু মেইনলি ইন্টারন্যাশনাল মার্কেটিং রিসার্চ করতেছি, সো আমাদের এমনি রিসার্চ করতে গেলে এত কালচার নিয়ে এত চিন্তা করতে হয় না, বাট আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটিং রিসার্চ করতে যাবেন তখন কিন্তু আমরা কালচারটা খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য, তাই না? কারণ তখন কিন্তু যেহেতু ডিফারেন্ট ইন্টারন্যাশনাল মার্কেটিং রিসার্চ মানে ডিফারেন্ট কান্ট্রিজ, ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট বিহেভিয়ার্স, ডিফারেন্ট অ্যাটিটিউডস, তাই না? সো এই ধরনের পিপলদেরকে যখন আপনি ম্যানেজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই কালচারাল যে ব্যারিয়ারটা আছে সেই জিনিসটাকে আমাদেরকে এনশিওর করতে হবে। স্যার এই সাবজেক্টের মেইন বিষয়টাই দেখছি স্যার ব্যারিয়ার্স গুলো স্যার, মানে হ্যাঁ কালচারগতভাবে কালচারটাই সবচেয়ে বড় ব্যারিয়ার। ঘুরে ফিরে আসছে ইন্টারন্যাশনাল কারণ ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট, কারেন্সি ডিফারেন্ট, লোকেশন ডিফারেন্ট, মানে একটা ট্রান্সপোর্ট কস্টের ব্যাপার থাকে। সো এই জিনিসগুলো কিন্তু একটা ইস্যু ইন্টারন্যাশনাল লেভেলে, এগুলো একটু চ্যালেঞ্জেস। জিনিস তো আলটিমেটলি একই, আপনি ডোমেস্টিক্যালি যেটা শিখতেছেন মার্কেটিং কি শিখছেন না, প্রিন্সিপালস অফ মার্কেটিং করছেন, সো ওই জিনিসটা ওইটাই। বাট এখন আপনি কি করতেছেন, ইন্টারন্যাশনাল মার্কেটিং করতেছেন। সো প্রিন্সিপালস অফ মার্কেটিং আপনি কিন্তু বেসিক্সগুলো অলরেডি শিখছেন, শিখার পরে এখন যেটা করতে হবে, এখন আপনাকে কি করতে হবে যে হোয়াট ইউ হ্যাভ টু ডু, এখন হচ্ছে আপনি দেখছেন ইন্টারন্যাশনাল লেভেলে করতে গেলে আমার কি কি সমস্যাগুলো হয় বা কি কি আমাকে অ্যাডিশনাল করা লাগবে, বুঝতে পারছেন বিষয়টা? সো এটাই হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট। So there are 4 kinds of company, agency, customer relationships. দেখেন কোম্পানি, এজেন্সি এন্ড কাস্টমার রিলেশনশিপ, তার মানে কি আপনি হলো কোম্পানি, এজেন্সি আছে এবং কাস্টমার আছে। তিনটা জন, এজেন্সি কারা যারা মার্কেট রিসার্চ করে, আর কোম্পানি আছে এবং কাস্টমার আছে। তাহলে দেখেন ফার্স্ট অফ অল অপশনে কে, কোম্পানির কাছ থেকে এজেন্সি, এজেন্সি কি করে কাস্টমার। অপশন এটা যে কোম্পানির কাছ থেকে এজেন্সির কাছে গেল, এজেন্সি ডিরেক্টলি কার সাথে রিলেট করলো, কাস্টমারের সাথে, সেটা ইন্টারন্যাশনাল এজেন্সি হতে পারে। অপশন বি কি হইতে পারে দেখেন, কোম্পানির কাছে গেল, মানে কোম্পানি কি করলো, এজেন্সির কাছে গেল, এজেন্সি আবার কার কাছে গেল, লোকাল এজেন্সির কাছে গেল, বুঝতে পারছেন? মাদার কোম্পানি ধরেন সিঙ্গাপুরে, এখন সিঙ্গাপুর ওদের এজেন্সিকে দিল, ওই এজেন্সি আবার ওদের লোকাল যে এজেন্সি আছে, ধরেন বাংলাদেশে যে লোকাল এজেন্সি আছে তাকে দিল, সে কাস্টমারের কাছে রিচ করলো। আরেকটা হতে পারে কোম্পানির কাছ থেকে অনেক সময় সাবসিডিয়ারি থাকে, মানে সাবসিডিয়ারি কোম্পানি থাকে না, ওই সাবসিডিয়ারি কোম্পানি কি করলো, তাদের হয়তো ওই ধরেন সিঙ্গাপুরের যে কোম্পানি মাদার কোম্পানির সিস্টার কনসার্ন আছে বাংলাদেশে, মানে সাবসিডিয়ারি কোম্পানি, ওদের কাছে দিল, দেওয়ার পরে ওরা হচ্ছে আবার এখানকার যে লোকাল এজেন্সি আছে বা এজেন্সি আছে তাদেরকে দিল, তারা কাস্টমারের কাছে রিচ করলো, বুঝতে পারছেন? এন্ড ফাইনালি হচ্ছে কোম্পানি কি করলো, ডিরেক্টলি ফরেন এজেন্সির কাছে দিল, ফরেন এজেন্সি ডিরেক্টলি কাস্টমারের কাছে। তো মাঝখানে যে লাইনটা দেখা যাচ্ছে, এই যে লাইনটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের কালচারাল ব্যারিয়ার। এই কালচারাল ব্যারিয়ার হচ্ছে এই লাইনটা। তো এই লাইনটাকে ওভারকাম করার জন্য আমরা কি করতে পারি, যে আমরা ম্যানেজিং দ্য কালচারাল ব্যারিয়ার, এইভাবে অ্যাকচুয়ালি উই ক্যান ম্যানেজ দোজ কালচারাল ব্যারিয়ার্স while collecting data for our marketing research. বুঝা যাচ্ছে? There are 4 kinds of company, agency, customer relationships. Options B and C are better suited for managing the cultural barriers across the chain of communication. Option B and C are better suited কেন দেখেন, ফার্স্ট অফ অল একটা লোকাল এজেন্সির মাধ্যমে করছে, তার মানে অলরেডি আমরা বললাম না যে লোকাল কেউ যদি থেকে থাকে তাহলে কিন্তু ইটস মাচ ইজিয়ার টু কালেক্ট ইনফরমেশন। তাহলে অপশন বি টা কিন্তু ইটস মাচ ইজিয়ার, বিকজ লোকাল এজেন্সি কালেক্ট করতেছে কার কাছ থেকে, ডাইরেক্ট কাস্টমার কাছ থেকে, মানে ওই দেশে। আর অপশন সি টাও বেটার কেন, এখানে অলরেডি একটা সাবসিডিয়ারি ইনভলভ, এই সাবসিডিয়ারি আবার ওদের দেশের এজেন্সি যারা আছে তাকে কালেক্ট করছে, কন্টাক্ট করছে, সে আবার ইন্টার্ন যে তারা এখানে গিয়ে তারা তার থেকে ইনফরমেশন নিচ্ছে, বুঝতে পারছেন? That is in both cases the cultural barrier is breached within a company where people have a common corporate culture and work together on an everyday basis. কারণ দেখেন এখানে কি লোকাল এজেন্সিতে কি কমন কালচার না, and they work together on an everyday basis, তাহলে that helps them to collect data from these customers, right? As well as এই সাবসিডিয়ারি থেকে কি হয়, এখানে দেখেন সাবসিডিয়ারিতে they have people, known people, but the people that they know, যেটা actually help them to collect data from those customers. বুঝা যাচ্ছে? So option B and C is more appropriate. Finally দেখেন the basic objective of the market research team provide management with information for more accurate decision making. Main objective টা হচ্ছে information provide করা ম্যানেজমেন্টকে যাতে তারা আরো বেটার ইনফর্মড ডিসিশন মেকিং নিতে পারে। The 3 keys to successful international marketing research. International marketing research যদি আমরা করতে যাই তিনটা keys কি হতে পারে, the inclusion of narratives of the foreign culture on research teams. তার মানে পুরো যে রিসার্চ
টিমটা আছে তাদেরকে ওই ফরেন কালচারের উপর সব আত্মপ্রান্ত যা আছে পুরো ডিটেইল তাদেরকে কি করতে হবে এক্সপ্লেইন করতে হবে বুঝতে পারছেন বিষয়টা নেটিভস মানে হচ্ছে পুরো ইনক্লুশন অফ নেটিভস মানে এদের ব্যাপারে যত ডিটেইল ইনফরমেশন যত তথ্য আছে সবকিছু কাদেরকে দিতে হবে রিসার্চ টিমসদেরকে দিতে হবে কারণ যেহেতু ইন্টারন্যাশনাল লেভেলে এক এক দেশে এক এক রকমের মানুষ এক এক ধরনের কালচার এই জিনিসগুলোর ব্যাপারে ডিটেইল ইনফরমেশন তাদের কাছে প্রোভাইড করা লাগবে করার পরে দ্য ইউজ অফ মাল্টিপল মেথডস এন্ড ট্রায়াঙ্গুলেশন একটা মেথড দিয়ে না বিভিন্ন মেথড যে আমরা বললাম না ওই যে ফোকাস গ্রুপ ডিসকাশন দেখছেন না এই যে ফোকাস আমরা যে ফোকাস গ্রুপ করেছিলাম না এই যে এখানে দেখেন সরি এখানে এই যে অনলাইন ফোকাস গ্রুপ বিভিন্ন মাধ্যমে ডেটা কালেক্ট করে এটাকে আবার কি করতে হবে কম্পেয়ার করে দেখতে হবে ট্রায়াঙ্গুলেশনের মাধ্যমে কম্পেয়ার করে দেখলে উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড তাই না and the inclusion of decision makers even top executives who must on occasion talk directly to or directly observe customers in foreign markets তার মানে ফরেন মার্কেটস আমরা দেখছিলাম না যে বিল গেটসও নিজে যে কাস্টমারদের সাথে ডিল করে কেন বিল গেটসের কি দরকার আছে বাট হ্যাঁ দরকার আছে কারণ ডিসিশন মেক করার ক্ষেত্রে আপনি যখন টপ পজিশনে থাকবেন যখন আপনার সবার ব্যাপারে কি আপনাকে ধারণা থাকা লাগবে না এর জন্য টপ এক্সিকিউটিভসদেরকেও চেষ্টা করতে হবে যে ওকেশনালি ডেলি না হোক মাঝে মধ্যে ডিরেক্টলি কাস্টমারদের সাথে কথা বলা অথবা ফিল্ড ভিজিটে যে মার্কেটে মানে সশরীরে যে নিজের মাধ্যমে দেখা টু অ্যানালাইজ দোজ ফরেন মার্কেটস বেটার আইডিয়া পাওয়ার জন্য শুধু যে রিসার্চ টিমের উপর রিলাই করবে না তারা নিজেদেরকে যেও দেখতে হবে তাহলে এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ফর সাকসেসফুল ইন্টারন্যাশনাল মার্কেটিং রিসার্চ যে আমাদের তাদের ব্যাপারে ডিটেইল ধারণা থাকতে হবে বিভিন্ন মেথডের মাধ্যমে ডেটা কালেক্ট করে সেটা কম্পেয়ার করে দেখতে হবে ট্রায়াঙ্গুলেশনের মাধ্যমে এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ যারা টপ ডিসিশন মেকারস আছে তাদেরকেও কাস্টমারদের সাথে ডিরেক্টলি কথা বলতে হবে ওকেশনালি মাঝে মধ্যে হইলেও অ্যাটলিস্ট কথা বলতে হবে টু মেক শিওর দ্যাট রিসার্চাররা যা আমাদের ইনফরমেশন দিতেছে সেটা কতক্ষণই অ্যাকুরেট টু মেক বেটার ডিসিশনস বুঝছেন সো দ্যাটস ইট এটা শেষ তারপরে আমরা নেক্সট একটা নতুন চ্যাপ্টার শুরু করব আজকে পর্যন্ত থাকা আছে 10 সময় 5 মিনিট আছে তাই না সো আমরা নেক্সট ক্লাসে শুরু করব হচ্ছে মিরের পরে পেলে আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ হলো তাই না তাহলে মিডিয়াম পরে আমরা এটা স্টার্ট করবো না ঠিক আছে তাহলে আজকে এখন হলো ভিডিওটা অফ করে তো নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার শুরু করতেছি ওকে